গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়োগ দেওয়া হবে 1 লাখ স্বাস্থ্যকর্মী, যারা 80% নারী, বললেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জের মধ্যনগরে এবার বাঁধ ভেঙে তলিয়ে গেল হাওড়ের ধান। মৌলভীবাজারে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। ঝড়ো বাতাসে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফরিদপুরে বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত 20 পথচারী, গণপিটুনিতে নিহত চালক, আহত 2। এবং পটুয়াখালীর ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে 80% থাকবেন নারী এবং তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াবেন বলেও জানান তিনি। শনিবার সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, নতুন করে নিয়োগ দেওয়া স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে প্রতিটি ঘরে যাওয়া। গ্রামে গ্রামে সংসার দেখাশোনা করার দায়িত্বে যারা থাকেন তাদেরকে সচেতন করতে কাজ করবেন তারা। সিলেট নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানে খাল খননকে প্রধান উপায় হিসেবে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিলেটে অল্প বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অতিবৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন হাওর এলাকায়, বিশেষ করে সুনামগঞ্জ সহ অন্যান্য জেলায় বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষায় যে বিপুল পরিমাণ পানি আসে তা ধরে রাখতে পারলে কৃষি ও নাগরিক জীবনে ব্যবহার করা যাবে। খাল খনন সেই সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি। অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় এলাকার মানুষ আমার কাছে তুলে ধরেছে এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বিষয়টি ভিন্নভাবেও জানি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা। দুঃখজনকভাবে হলেও সত্য যে শহরের মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনও আমরা ভালোভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হইনি। এবং সেজন্যই আমরা বলেছিলাম যে আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া, শহরেও তারা থাকবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে গত 30 ঘন্টায় 160.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শনিবার দুপুর 12টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস থেকে এ বিষয়ে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। মোহাম্মদ আনিসুর রহমান আরও জানান, শুক্রবার সকাল 6টা থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত 160.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার দুপুর 1:45টার দিক থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। এই সময় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের জন্য আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভুইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে দুপুর 1:45 থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একাধিক পথচারী আহত হওয়ায় গণপিটুনিতে হান্নান নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাকের হেলপার সালথা উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাইম ও একই উপজেলার কাগজি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলামিন। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকটি রসুলপুর সহ আশেপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হন। পরে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন হাটখোলা বাজারে মুন্সি স্টোরের সজোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা সেটির গতিরোধ করে। এই সময় উত্তেজিত জনতা ট্রাক চালক হেলপার সহ ৩ জনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। একই সঙ্গে ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। একটি ট্রাক বেগতিতে বারবার চালানোর পরে এলাকার পিছনে থেকে কয়েকটা লোককে চাপা দিয়ে আসে। তারপরে নতুন হাটখোলা সেটা দোকানের সাথে বাঁধে। তখন এলাকার বিক্ষত জনগণ এই ট্রাকটা গতিরোধ করে ড্রাইভার সহ হেলপার দুজনকে আহত করে। জানা গেছে ট্রাকের ড্রাইভার পিছনে আমার ইউনিয়নের ভিতরে প্রায় ২০ জন লোককে আহত করেছে। দ্রুত এখানে আসি, এসে দেখতে পারি যে এই ট্রাকের ড্রাইভার নাকি আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। তারপর উত্তেজিত জনতা তাদেরকে মারধর করেছে। এখন ৩ জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেসা উর্মি নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলা টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার ৩য় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিবুর রহমান বাপ্পির স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২ সন্তানের জননী উর্মি দীর্ঘদিন ধরে পরিবার সহ কলাপাড়ায় বসবাস করছিলেন। সূত্র জানায়, প্রায় ৮ মাস আগে উর্মি তার স্বামী বাপ্পি ও ২ সন্তানকে নিয়ে পশ্চিম বাদুরতলীর একটি বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো বলে জানান প্রতিবেশীরা। শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে বাপ্পি থানায় ফোন করে জানান, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোরে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুনামগঞ্জের মধ্যনগরে বোয়াল হাওড়ের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে যাচ্ছে হাওড়ে কৃষকের সোনালী ধান। শনিবার সকালে সোমেশ্বরী নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওড়ের এই বাঁধটি ভেঙে যায়। মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্য মতে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বোয়ালা হাওড়ের বাঁধের উপর দিয়ে প্রথমে পানি প্রবেশ করে। পরে পানির গতিবেগ তীব্র হওয়ায় বাঁধটি ভেঙে যায়। তবে এই হাওরে ৫৭৪ হেক্টর বোরো ধান ছিল, তার মধ্যে ৪৬০ হেক্টর ধান কৃষকরা ঘরে তুলতে পেরেছে। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৮৪ হেক্টর বোরো ধান। তবে কৃষকদের দাবি, বাঁধ ভেঙে ২০০ হেক্টর ধান তলিয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চয় ঘোষ বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বোয়ালা হাওরের বাঁধ ভেঙে কালভার্টের নিচ দিয়ে হাওরে পানি প্রবেশ করে কৃষকদের কিছু ধান তলিয়ে গেছে।
দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি লিপসন আহমেদ। সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। লিপসন, শুনতে পাচ্ছেন? লিপসন, সম্প্রতি দেখা যাচ্ছে যে ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে বাঁধ ভেঙে হাওর প্লাবিত হচ্ছে। এটা কি প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে নাকি বাঁধ রক্ষণাবেক্ষণ অবহেলার ফলের কারণে হচ্ছে? এই রক্ষার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এই কিন্তু 100 কিন্তু এই বাদ নিয়ে কিন্তু কিছু অভিযোগ তাদের এই যে বাদের গোপন বাদটি টেকশন যে ফসল রক্ষা বাদ যদি বলি অর্থাৎ অল্প পানি, বিশেষ করে আজকে সকালেও কিন্তু সুনামগঞ্জে যে আমরা যদি বলি যে গোয়ালা হাওড়ের একটি বাদ ভেঙে কিন্তু কৃষকদের যে সোনালী ধান সেটা কিন্তু আসলে তৈরি গেছে। এর আগেও দেখেছি মধ্যনগর উপজেলায় আরো একটি বাদ কিন্তু আসলে সেটি প্রশাসন বলছে তাদের সাথে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত ছিল সকাল থেকে কিন্তু আসলে বৃষ্টিপাত হয়তো তারপরে সব চেষ্টা করি এই হাওড়ে কিন্তু আসলে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে কিন্তু আসলে যদি বলি এই যে দেখতে পাচ্ছি যে এখানকার যে কৃষকরা রয়েছে তাদের কষ্টের ফসল আসার আগে কিন্তু আসলে এই হাওড়ের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু তাদের এই ধানটি কিন্তু আসলে মূলত তলিয়ে গেছে, যার ফলে কিন্তু আসলে এখানকার যে কৃষকরা তারা কিন্তু অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে। তবে কৃষি সম্পদ অধিদপ্তরের তথ্য মতো কিন্তু চলতি বছর 2,23,511 হেক্টর জমিতে কিন্তু আসলে ভুগি ধানের চাষাবাদ করা হচ্ছে, যেখান থেকে প্রায় 14 লাখ মেট্রিক টন এই আগাম বন্যা আসার আগে কিন্তু এই বৃষ্টিপাতে কিন্তু আসলে হাওড়, মাটিয়া হাওড়, শনির হাওড়, যে খরচার হাওড়, যে হাওড় গুলো রয়েছে সেই হাওড় গুলোর ধান কিন্তু আসলে ইতিমধ্যে আসলে পানিতে তলিয়ে গেছে। সেই সাথে আমরা দেখেছি যেহেতু বৃষ্টিপাত কমেছে সেখানে কিন্তু আসলে এখানকার কৃষকরা কিন্তু তাদের কষ্টের ধান পানি থেকে তোলার চেষ্টা করছেন। সেই সাথে যখনই আসলে রূপে দেখা পাচ্ছেন তখনই কিন্তু তাদের এই ধানটুকু আসলে শুকাই কিন্তু মারার চেষ্টা করছেন। কৃষক কিন্তু আজকে সকালে আসলে এখানে রেখে এই যারা বৃষ্টিপাত করেছেন আসলে শুকানোর সাথে রয়েছে সেগুলো পাশাপাশি সরকার সেই বাদে প্রশাসনের কিন্তু আসলে মূলত এই মূলত সঠিকভাবে কিন্তু এখানকার যে 10 কিন্তু মধ্যে থাকে এখনো পাহাড়ি নির্দিষ্ট যে ধানগুলোর যে আসলে তলিয়ে যায়। লিপসন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়োগ দেওয়া হবে 1 লাখ স্বাস্থ্যকর্মী, যার 80% নারী, বললেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জের মধ্যনগরে এবার বাঁধ ভেঙে তলিয়ে গেল হাওড়ের ধান। মৌলভীবাজারে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। ঝোড়ো বাতাসে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফরিদপুরে বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত 20 পথচারী, গণপিটুনিতে নিহত চালক, আহত 2। এবং পটুয়াখালীর ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।